হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জিকে স্পেশাল এমসিকিউ পর্বের 8 নম্বর সেট নিয়ে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কিছু পার্সোনাল কারণের জন্য আমি কিছুদিন ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতে পারিনি। আজ থেকে আবার ভিডিও শুরু করছি। আর চ্যাপ্টার ওয়াইজ যেসব হিস্ট্রি জিওগ্রাফি ক্লাস আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেইগুলো এবার তোমাদেরকে আমি আস্তে আস্তে প্রোভাইড করতে থাকবো। আর তার সাথে সাথে এই স্মার্ট কম্বাইন্ড যেসব প্র্যাকটিস কম্বাইন্ড ক্লাস আমি তোমাদেরকে দিচ্ছি, সেগুলোও দেবো। তাহলে আজকের ভিডিওটা শুরু করছি। এই ভিডিওটাতে তোমরা যেসব প্রশ্নগুলো পাবে, সেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামস এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ইকোনমিক্স, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ইভিএস, স্ট্যাটিক জিকে, কম্পিউটারের উপরে জিকে, সমস্ত জিকের একটা কম্বাইন্ড সেট তোমরা পেয়ে যাবে। শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে। নিচের কোনটি অর্ধপরিবাহী নয়? অপশনগুলো দেখে নেবে আর তোমরা নিজেরাও অ্যান্সার করার চেষ্টা করবে। জার্মেনিয়াম, সিলিকন, কোয়ার্টজ, গ্যালিয়াম, আর্সেনাইড। নিচের কোয়ার্টজ হচ্ছে অর্ধপরিবাহী নয়, বাকি জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম এগুলো অর্ধপরিবাহীর উদাহরণ। বিশুদ্ধ কোয়ার্টজ তাপের অন্তরক। বিশুদ্ধ কোয়ার্টজে কোনো মুক্ত ইলেকট্রন না থাকায় এটি সাধারণত তড়িৎ পরিবহন করে না। পরের প্রশ্ন, কোন মৌলটির সাদা, লাল ও কালো তিন ধরনের অ্যালোট্রপিক রূপ দেখা যায়? কার্বন, বোরন, সালফার, ফসফরাস। অ্যান্সার হয়ে যাবে ফসফরাস। এই মৌলটির সাদা, লাল ও কালো তিন ধরনের অ্যালোট্রপিক রূপ দেখা যায়। জলে ভাসমান একটি কঠিন বস্তুর ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে কম, জলের ঘনত্বের সমান, জলের ঘনত্বের চেয়ে বেশি, না কোনোটিই নয়। জলে ভাসমান একটি কঠিন বস্তুর ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে কম হয়। যদি কোনো কঠিন বস্তুর ঘনত্ব তরল বা গ্যাসের চেয়ে কম হয়, তবে কঠিন বস্তুটি এই তরল বা গ্যাসে ভেসে থাকবে। আর যারা এখনো পর্যন্ত ফুড এসের জন্য যে প্র্যাকটিস সেটগুলো আমি প্রোভাইড করে দিয়েছি, সেগুলো এখনো পর্যন্ত দেখোনি বা আমার চ্যানেলে গিয়ে তোমরা খুঁজে পাওনি, তারা একবার প্লেলিস্টটা চেক করে ভিডিওগুলো দেখে নেবে। সেখানে 50 থেকে 51টা পর্যন্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। সেখানে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স গুলো আলোচনা করেছি, তার সাথে সাথে সেগুলো রিলেটেড আমি 50টা মতো সেট তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। তাহলে আচ্ছা, পরের প্রশ্নে চলে যায়। ফ্রান্সের প্রথম সম্রাট কে ছিলেন? নেপোলিয়ন, লুইস 14, মার্টেল, চার্লস ম্যাগনে। ফ্রান্সের প্রথম সম্রাট ছিলেন নেপোলিয়ন। নেপোলিয়ন ফরাসি বিপ্লবের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি শুধুমাত্র একজন ভালো নেতা ছিলেন না, তিনি একজন দক্ষ মিলিট্যান্টও ছিলেন। নেক্সট প্রশ্ন, স্বরাজ পঞ্চায়েত তৈরি হয় কোথায়? কাঁথি, তমলুক, কটক, না পুরী? স্বরাজ পঞ্চায়েত তৈরি হয় তমলুকে। 1942 সালে তমলুকে স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়। নিম্নলিখিত কোন স্থানের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? বিষ্ণুপুর, বহরমপুর, দুর্লভপুর, না হেতমপুর? দুর্লভপুরের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। পশ্চিমবঙ্গের দুর্লভপুর, আদ্রা, আউসগ্রাম, দুর্গাপুর, পূর্বস্থলী, কৃষ্ণনগর, গুসকরার উপর কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। পশ্চিমবঙ্গের এই যে চ্যাপ্টারটি আছে, সেখানে আমি পশ্চিমবঙ্গের ভৌগোলিক পরিচিতির চ্যাপ্টারটা তোমরা দেখবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের মধ্যে আমি প্রোভাইড করেছি। সেখানে এই টপিক রিলেটেড সমস্ত যত কোয়েশ্চেন্স আছে আমি সেগুলো প্রোভাইড করেছি। এটা তোমরা ভালো করে দেখে নেবে, পশ্চিমবঙ্গের ভৌগোলিক যে পরিচিতিটা আছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু, দার্জিলিং, গোর্গাবুরু, না ঘুম? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সান্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, আর এর উচ্চতা 3036 মিটার। অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, প্রধান বিচারপতি? অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন ও রাষ্ট্রপতির ইচ্ছার উপর তার কার্য নির্ভরশীল। ভারতের নীতি আয়োগ গঠিত হয় কোন সালে? 2014, 2015, 2016, না 2017 সালে? ভারতের নীতি আয়োগ গঠিত হয় 2015 সালে। পরিকল্পনা কমিশনের পরিবর্তে 2015 সালের 1 জানুয়ারি ভারতের নীতি আয়োগ গঠিত হয়।
তাহলে দেখে নিলে 2015 সালে 1 জানুয়ারি, এই সালটা ভালো করে মনে রাখবে, তখন পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয়েছিল। নীতি আয়োগ এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমিং ইন্ডিয়া। এইটাও তোমাদের জিজ্ঞেস করতে পারে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় কবে? 9 মে, 14 মে, 9 জানুয়ারি না 28 মার্চ? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় 9 মে। প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতেছিলেন তার নাম কি? পিটি উষা, সিনি আব্রাহাম, কমলজিৎ সিন্ধু না সুনিতা রানী? প্রথম ভারতীয় মহিলা হিসাবে এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতেছিলেন কমলজিৎ সিন্ধু। উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে? এইসব যেসব প্রশ্নগুলো তোমাদেরকে আমি দিচ্ছি প্রত্যেকটা কিন্তু অত্যন্ত বাছাই করা প্রশ্ন, তোমরা এই প্রশ্নগুলোকে মিস করবে না। এরপরে আমি WBCS এর যত প্রশ্ন আছে আমি WBCS এর প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে প্রিভিয়াস ইয়ার গুলো আলোচনা করে দিয়েছি। এবার আমি কি করব, আলাদা আলাদা করে বিভিন্ন সালে যত প্রশ্ন এসছে সেগুলো আমি তোমাদের পরীক্ষার আগে প্রোভাইড করে দেবো, কারণ পিএসসি র এক্সাম, সেহেতু তোমার পিএসসি যত PYQ আছে বা WBCS এ যেসবগুলো রয়েছে আর অন্যান্য পুলিশের পরীক্ষা, সেসব যত প্রিভিয়াস ইয়ার আছে সেগুলো তোমরা প্রত্যেকটা কমপ্লিট করে যাবে। যে কোনো ইয়ার থেকে তোমাদের কিন্তু বিভিন্ন প্রশ্ন কমন আসতে পারে। এছাড়াও সামনে ফুড এসআই আছে, সেগুলোর জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। বিজয়লক্ষ্মী পণ্ডিত, সুচেতা কৃপালনী, সরোজিনী নাইডু না জয়ললিতা? উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালনী। নিচের কোনটি স্ট্র্যাটেজিক মেটাল? সিলিকন, ইউরেনিয়াম, জার্মেনিয়াম না টাইটানিয়াম? স্ট্র্যাটেজিক মেটাল বলা হয় ইউরেনিয়ামকে। যখন কোনো ধাতু কোনো দেশের অর্থনীতি বা প্রতিরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় কিন্তু সেই দেশে প্রভূত পরিমাণে পাওয়া যায় না, তখন সেই ধাতুকে স্ট্র্যাটেজিক মেটাল বলা হয়। তাহলে বুঝে গেলে স্ট্র্যাটেজিক মেটাল কাকে বলা হয়। ক্ষমতার একক কি? জুল, ওয়াট, অ্যাম্পিয়ার না কুলম? ক্ষমতার একক হলো ওয়াট। শক্তির একক জুল, তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার, তড়িৎ আধানের একক হলো কুলম। এই বিভিন্ন যেসব এককগুলো আমি দিচ্ছি সেইগুলো প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আমি এককের উপর একটা ভিডিও আমি তোমাদেরকে অলরেডি প্রোভাইড করে রেখেছি, সেগুলো তোমরা দেখে নেবে, কারণ এই যে টপিকটার উপর থেকে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করা হয়। ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট জি এর মান আবিষ্কার করেছিলেন হেনরি ক্যাভেন্ডিশ, ল্যাভোইসিয়ার, আইজ্যাক নিউটন না জন ডাল্টন? এটার অ্যান্সার হয়ে যাবে হেনরি ক্যাভেন্ডিশ। ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট জি এর মান আবিষ্কার করেছিলেন হেনরি ক্যাভেন্ডিশ। 1797 সালে হেনরি ক্যাভেন্ডিশ এই জি এর মান নির্ণয়ের বিষয়ে প্রথম সফল পরীক্ষাটি করেছিলেন। যখন একটি বস্তু কোনো গোলাকার পথে ঘোরে, যে বল ওই ঘূর্ণায়মান বস্তুর উপর প্রয়োগ করা হয় তাকে কি বলে? গ্র্যাভিটেশনাল ফোর্স, সিম্পল ফোর্স, অ্যাঙ্গুলার ফোর্স, সেন্টিপিটাল ফোর্স? এর অ্যান্সার হয়ে যাবে সেন্টিপিটাল ফোর্স। সেন্টিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল একটি বৃত্তাকার ঘূর্ণায়মান বস্তুর উপর কার্য করে এবং এই বলে অভিমুখ ওই বৃত্তের কেন্দ্রের দিকে থাকে, এই কারণে বস্তুটি গোলাকার পথে ঘোরে। তাহলে অভিকেন্দ্র বলটা কি বুঝতে পারলে? সেন্টিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল একই নাম, তোমাদের এক্সামসে যে কোনো একটি নাম থাকতে পারে, তোমরা ঘাবড়ে যাবে না, এটা ইংলিশ হলো সেন্টিপিটাল ফোর্স। একটি বৃত্তাকার ঘূর্ণায়মান বস্তুর উপর কার্য করে এবং এই বলের অভিমুখ ওই বৃত্তের কেন্দ্রের দিকে থাকে। তাহলে বৃত্তের কেন্দ্রের দিকে থাকলে সেটা হচ্ছে অভিকেন্দ্র বল, এই কারণে বস্তুটি গোলাকার পথে ঘুরতে থাকে। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেন? মানবেন্দ্রনাথ রায়, আবুল কালাম আজাদ, রাসবিহারী বসু না বিঠল ভাই প্যাটেল? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেন রাসবিহারী বসু। 1928 সালে ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহেরু। 1942 সালে সিঙ্গাপুরে রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন। খাজুরাহো মন্দির কারা নির্মাণ করেন? চালুক্য রাজরা, রাষ্ট্রকূট, পল্লবরা না চান্ডেলা রাজবংশের? খাজুরাহো মন্দির নির্মাণ করেন চান্ডেলা রাজবংশের সম্রাটরা।
ইলোরার কৈলাসনাথ মন্দির রাষ্ট্রকূটদের শ্রেষ্ঠ নিদর্শন। এবার তোমরা এই টপিক রিলেটেড কি কি পড়বে, বিভিন্ন যেসব রাজবংশ আছে, রাষ্ট্রকূট, পল্লব, সেন, এইসব বিভিন্ন যেসব বংশ আমাদের রাজত্ব করেছিল, সেই সব রাজত্বে কোন রাজত্বে কি কি মন্দির নির্মাণ হয়েছিল বা কি কি ভালো কিছু বিখ্যাত ছিল, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। কি কি নতুন নতুন জিনিস তোমরা আবিষ্কার দেখেছো, সেইগুলো ভালো করে তোমরা একটা নোটস করে রাখবে। এছাড়াও আমার কাছে নোটস করা রয়েছে, সেগুলো আমি পরবর্তীকালে তোমাদেরকে প্রোভাইড করব। কোন নদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে? গোদাবরী, কাবেরী, মহানদী, শতদ্রু। হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে মহানদীর উপরে। ওড়িশার মহানদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে। তাহলে এখানে নদীটা তো মনে রাখতে হবে, প্লাস তোমাদের কোন স্টেটে রয়েছে সেটাও ভালো করে মুখস্থ করে নিতে হবে। এটি ভারতের দীর্ঘতম বহুমুখী নদী পরিকল্পনা, 1957 সালে এটি নির্মিত হয়। আসামে গ্রীষ্মকালে প্রবাহিত ঝড়কে কি বলে? কালবৈশাখী, বরদৈছিলা, আঁধি, অম্লবৃষ্টি। আসামে গ্রীষ্মকালে প্রবাহিত ঝড়কে বলা হয় বরদৈছিলা। ওড়িশা ও পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে ঝড়কে কালবৈশাখী বলা হয়। আসামে একে বরদৈছিলা বলে। গ্রীষ্মকালে পাঞ্জাব, রাজস্থানে অবস্থিত ধূলিঝড়কে আঁধি বলা হয়। তাহলে বিভিন্ন জায়গায় যেসব ঝড়কে ঝড়ের বিভিন্ন নাম, সেগুলো তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে। এখানে আমি 3টে দিয়ে দিয়েছি। এছাড়াও আরো অনেক ঝড় আছে যেগুলো নামকরণ তোমরা শুনে থাকবে, সেগুলো তোমরা কমপ্লিট একটা নোটস করে রাখবে। রেপো রেট কি? ইকোনমিক্স এর উপর একটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। রেপো রেট হলো, এদের মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাবে কি, যে সুদের হারে ভারতের রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে স্বল্পমেয়াদী ঋণ দেয়, সেটা হচ্ছে রেপো রেট। সেন্ট্রাল মাইনিং রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? ধানবাদ, মহীশূর, গুলমার্গ, দেরাদুন। সেন্ট্রাল মাইনিং রিসার্চ সেন্টার অবস্থিত ধানবাদে। টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন এই আবিষ্কারক, এই যে টপিকটি রয়েছে সেগুলো থেকে যত রকম প্রশ্ন আছে, কে কোন আবিষ্কারক কি আবিষ্কার করেন, সেগুলো তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে। আলফা এডিসন, জন ওয়াকার, জে টমসন, গ্রাহাম বেল। টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। গুলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা, গলফ, হকি, ভলিবল। গুলি শব্দটি হকি খেলার সঙ্গে যুক্ত। অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় সৃষ্টি হয় কিটোন ও জল, অ্যালডিহাইড ও জল, এস্টার ও জল, না অ্যাসিড অ্যানহাইড্রাইড ও জল। অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় সৃষ্টি হয় এস্টার ও জল। নিম্নলিখিত কণাগুলির মধ্যে কোনটি সবচেয়ে ভারী? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, না আলফা কণা? এগুলির মধ্যে থেকে ভারী কণা হলো আলফা কণা। ক্রমবর্ধমান ভর যদি আমরা দেখি, ভর অনুযায়ী ইলেকট্রন, তারপরে আছে প্রোটন, তারপরে আছে আলফা কণা। তাহলে বোঝা গেল সবচেয়ে ভারী কণা আমরা পেয়েছি কি আলফা কণা, তারপরে রয়েছে প্রোটন, সবচেয়ে কম আছে এদের মধ্যে থেকে ইলেকট্রন কণা। মুদ্রা ধাতুগুলি আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পর্যায় সারণীর উপরে আমি একটা ভিডিও অলরেডি প্রোভাইড করে দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে, কারণ পর্যায় সারণী খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। মুদ্রা ধাতুগুলো রয়েছে পর্যায় সারণীর আধুনিক পর্যায় সারণী গ্রুপ 1B এর শ্রেণীতে। মুদ্রা ধাতুগুলি আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 11 এর সাবগ্রুপ 1B তে অবস্থিত। আর মুদ্রা ধাতু কোনগুলোকে বলা হয়? কপার, সিলভার, গোল্ড। এই তিন প্রকার ধাতু হলো মুদ্রা ধাতু। মালিক কাফুর কে ছিলেন? ইলতুৎমিশের সেনাপতি, আলাউদ্দিন খলজির পুত্র। আলাউদ্দিন খলজি সেনাপতি, না কুতুবউদ্দিন আইবকের সেনাপতি? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। দক্ষিণ ভারত বিজয়ে আলাউদ্দিনের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন মালিক কাফুর। আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন? গোপাল, বল্লাল সেন, লক্ষণ সেন, ধর্মপাল। বাংলায় কৌলিন্য প্রথা চালু করেন বল্লাল সেন। বল্লাল সেন বাংলায় কৌলিন্য প্রথা চালু করেন। বল্লাল সেন দান সাগর ও অদ্ভুত সাগর বই দুটি লেখেন।
জম্মু হিমবাহ কোথায় অবস্থিত? এই হিমবাহ রিলেটেড প্রশ্ন একটা না একটা প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে, তোমরা তাই হিমবাহ চ্যাপ্টারটা ভালো করে রাখবে। কাশ্মীর, উত্তরাখণ্ড, সিকিম, হিমাচল প্রদেশ। জম্মু হিমবাহ রয়েছে সিকিমে। জম্মু হিমবাহ পূর্ব হিমালয়ের বৃহত্তম একটি হিমবাহ, আর সিয়াচেন হিমবাহ ভারতের বৃহত্তম হিমবাহ। তাহলে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভারতের বৃহত্তম হিমবাহ। কৈবুল লামজাও জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, মধ্যপ্রদেশ। কৈবুল লামজাও জাতীয় উদ্যান এটা রয়েছে মণিপুরে। কৈবুল লামজাও জাতীয় উদ্যানটি মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলাতে রয়েছে। এটি বিশ্বের একমাত্র ভাসমান উদ্যান। পরের প্রশ্ন, ভারতীয় গণপরিষদের খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল? 29 আগস্ট 1947, 26 মে 1948, 17 জুলাই 1947 না 15 আগস্ট 1946 সালে? গণপরিষদের খসড়া কমিটি গঠিত হয়েছিল 29 আগস্ট 1947 সালে। খসড়া কমিটির অধিবেশন কটি হয়েছিল? 11টি, আর চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। RDX এর পুরো নাম কি? রেডিয়েশন ডিটেকশন থ্রু এক্স-রে, রোটেটরি ডিভাইস এক্সপ্লোসিভ, রিসার্চ ডিপার্টমেন্ট এক্সপ্লোসিভ, না এদের কোনোটিই নয়। এটার অ্যান্সার হয়ে যাবে রিসার্চ ডিপার্টমেন্ট এক্সপ্লোসিভ। নিম্নলিখিত কোন দেশটি G7 এর সদস্য নয়? ফ্রান্স, রাশিয়া, জাপান, জার্মানি। G7 এর সদস্য নয় এদের মধ্যে থেকে রাশিয়া। তাহলে G7 এ কটি দেশ আছে সেগুলো তোমাদের ভালো করে রাখতে হবে। টারজান চরিত্রটি কে সৃষ্টি করেন? জে.কে. রাউলিং, লিও টলস্টয়, ইয়ং ফ্লেমিং, এডগার রাইস বুরোস। টারজান চরিত্রটি সৃষ্টি করেন এডগার রাইস বুরোস। পদ্মা নদীর মাঝি কে লিখেছিলেন? মানিক বন্দ্যোপাধ্যায়, প্রবোধ কুমার সান্যাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যেসব প্রশ্নগুলো তোমাদের এসে থাকে সেগুলোর উপরে আমি ভিডিও অলরেডি প্রোভাইড করেছি, আর এই প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এইরকম রিলেটেড যত প্রশ্ন আছে সেগুলো তোমরা করে রাখবে। মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি লিখেছিলেন। ব্রিস্টল শহর কোন নদীর তীরে অবস্থিত? ব্রিস্টল শহর অটোয়া, আমাজন, এভন, সেন্ট লরেন্স। ব্রিস্টল শহর রয়েছে এভন নদীর তীরে। অঙ্গামী উপজাতিদের কোথায় দেখা যায়? অঙ্গামী উপজাতি আন্দামান ও নিকোবরে, মেঘালয়ে, নীলগিরিতে, নাগাল্যান্ডে। অঙ্গামী উপজাতি দেখা যায় নাগাল্যান্ডে। আন্দামান ও নিকোবরে স্যাম্পেন নামক উপজাতিরা বাস করে। কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? রাওলাট অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এই অ্যান্সারটা তোমরা সবাই করতে পারো, এটা খুবই কমন একটি প্রশ্ন, বিভিন্ন পরীক্ষাতে এসে গিয়েছে। এটা হলো রাওলাট অ্যাক্ট, এটাকে ব্ল্যাক বিল বলা হতো। 1919 সালে রাজদ্রোহিতা ও বৈপ্লবিক কার্যকলাপের প্রকৃতি ও প্রসার নিয়ন্ত্রণের জন্য রাওলাট অ্যাক্ট বা কালা আইন চালু হয়। গোল্ডেন গার্ল কার আত্মজীবনী? পিটি ঊষা, অমৃতা প্রীতম, হেলেন কেলার, পিভি নরসিমহা রাও। গোল্ডেন কার্ল এই বিভিন্ন যে আত্মজীবনীর নাম সেগুলো তোমরা করে রাখবে। এটি পিটি ঊষার আত্মজীবনী। এলআইসি চিফ রিস্ক অফিসার পদে নিযুক্ত হলেন কে? এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন তোমাদের রেগুলার করতে হবে, কারণ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব আছে। এখন করে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর খুবই জোর দেওয়া হয়, তাই কারেন্ট অ্যাফেয়ার্স কে ইগনোর করলে তোমাদেরকে চলবে না। প্রথম থেকে এটার উপরে তোমাদের দক্ষতাটা বাড়াতে হবে। প্রতাপচন্দ্র এস সুন্দর কৃষ্ণন, দেবেশ মিত্তাল। এলআইসি চিফ রিস্ক অফিসার পদে নিযুক্ত হয়েছেন এস সুন্দর কৃষ্ণন। সম্প্রতি প্রয়াত বিজয়কান্ত কোন ভাষার অভিনেতা ও রাজনীতিবিদ ছিলেন? হিন্দি, মারাঠি, মালায়ালাম, তামিল। তিনি তামিল ভাষার অভিনেতা ও রাজনীতিবিদ। আমন্ত্রণ পেয়েও ব্রিক্সের সদস্যপদ প্রত্যাখ্যান করল কোন দেশ? ভারত, চিলি, আর্জেন্টিনা, ফিলিপিন্স। ব্রিক্সের সদস্যপদ প্রত্যাখ্যান করল আর্জেন্টিনা। স্টিল উৎপাদনে বিশ্বে কততম স্থান অর্জন করল ভারত? দ্বিতীয়, তৃতীয়, প্রথম না পঞ্চম? স্টিল উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করল ভারত। হুন্ডাই মোটর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর কাপুর, কার্তিক আরিয়ান, দীপিকা পাডুকোন। হুন্ডাই মোটর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই যত ব্র্যান্ড অ্যাম্বাসেডরের নাম আছে আমি
আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওতে দেবো, তোমরা আসলে খাতায় নোট ডাউন করে রাখবে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের নামগুলো। নতুন যারা নিযুক্ত হয়েছেন তিনি হলেন দীপিকা পাড়ুকোন, হুন্ডাই মোটর ইন্ডিয়া। দা বাবরি মসজিদ রাম মন্দির ডিলেমা শিরোনামে বই লিখলেন কে? নরেন্দ্র মোদী, মাধব গাডবোলে, অমিত শাহ, চেতন ভাগত। এই শিরোনামে, এই যে দা বাবরি মসজিদ রাম মন্দির ডিলেমা শিরোনামে বই লিখলেন মাধব গাডবোলে। দ্বারকাতে ভারতের প্রথম সাবমেরিন ট্যুরিজম উন্মোচন করবেন কে? অন্ধ্রপ্রদেশ, কেরালা, গুজরাট না ওড়িশা? এটার অ্যান্সার হয়ে যাবে গুজরাট। দ্বারকাতে ভারতের প্রথম সাবমেরিন ট্যুরিজম উন্মোচন করবে। ভারতের পেট্রো ক্যাপিটাল এর তকমা অর্জন করলো কে? গুজরাট, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড না উত্তরপ্রদেশ? এটার অ্যান্সার হয়ে যাবে গুজরাট। ভারতের পেট্রোকেমিক্যালের তকমা অর্জন করলো গুজরাট। পরের প্রশ্ন, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? সুজয় লাউ, থাত্য সেন, কৌশিক ভট্ট, সৌমেন ওরাও না অনিশ দয়াল সিং? এটার অ্যান্সার হয়ে যাবে অনিশ দয়াল সিং। আজকের শেষ প্রশ্নটা দেখে নাও, ইন্দো তিবেতান বর্ডার পুলিশ বা আইটিবিপি ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? রাহুল রাজগোত্র, সঞ্জয় কোঠারি, রাহুল দুয়া না দীপায়ন সামন্ত? আইটিবিপি ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন রাহুল রাজগোত্র। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।